নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। একটা নতুন বছর, অনেক স্বপ্ন আমাদের প্রত্যেকের থাকে, যে স্বপ্নগুলো হয়তো পুরনো বছরে আমরা পূরণ করতে পারিনি, সেই স্বপ্নগুলো যেন একেবারে পূরণ হয়ে যায় নতুন বছরে। সব স্বপ্ন আপনাদের পূরণ হোক সেই আশা কিন্তু আমাদের তরফ থেকেও রইল। কিন্তু সব স্বপ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনার স্বাস্থ্য, আপনার প্রিয়জনের স্বাস্থ্য। সেটা ভালো ছিল তো, বা এবার ভালো হবে তো, সেদিকে নজর রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। আর আপনি যদি নজর রেখে না উঠতে পারেন, বা নজর রাখার পরেও যদি আপনার মনে হয় যে নানা রকমের সমস্যা আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পুরনো বছরগুলোর মতন নতুন বছরেও আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে যে প্রত্যেকটা দিন আপনাদের সুন্দর হবে, প্রত্যেকটা সময় আপনাদের সুন্দর হবে, এবং আপনার দেখা প্রত্যেকটা স্বপ্ন আপনি কিন্তু পূরণ করতে পারবেন। তাই যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ সব কিছুর হাত থেকে নিজেকে কিন্তু রক্ষা করতে হবে এবং নিজের প্রিয়জনকে কিন্তু বাঁচাতে হবে। সর্বদা আপনাদের পাশে কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে যাওয়ার চেষ্টা কিন্তু করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, যাতে আপনি বঞ্চিত না হন আপনার সঠিক ট্রিটমেন্টের থেকে। বিভিন্ন রকমের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় তো থাকে যেটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করতে পারেন, কথা বলতে পারেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে কিন্তু স্টুডিওতে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি অবশ্যই আমাদের আজকে যে বিষয়টি সেটি হচ্ছে পিসিওডি। আমরা মেয়েদের বেশি মানে সুযোগ দিচ্ছি তা কিন্তু নয়, তবে মেয়েদের সমস্যা কিন্তু বেশি থাকলে একটা সংসার কিন্তু দুলে যায়। তাই মেয়েদের সমস্যাগুলোকে কিন্তু নিরাময় করার প্রয়োজনীয়তা রয়েছে। তাই পিসিওডি বা আপনাদের মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, বা যে কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার বা আপনার প্রিয়জনের থাকলে সেই নিয়ে প্রশ্ন করতে পারেন। তবে ম্যাডামের থেকে প্রথমেই এই প্রশ্নের উত্তরটাই জানার চেষ্টা করব যে পিসিওডি ব্যাপারটা কি। হয়তো এখনো অনেকে বুঝে উঠতে পারেনি বা পারছে না, বা অনেকে হয়তো ভাবছে আমার পিসিওডি নামটা তো শুনলাম কিন্তু বিস্তারিতভাবে বিষয়টা সম্পর্কে জানি না। তো আজকে আপনাদের জন্য ম্যাডামের কাছ থেকে বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তবে তার আগে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, হ্যালো, আমি হাওড়া দাসনগর থেকে বলছি। হাওড়া দাসনগর থেকে। প্রথমে বলবো যে আমাদের দাসনগরে চেম্বার আছে, জানেন তো? হ্যাঁ, আমাদের বালতিগিরি বাজারেতেই আছে। আরে বাহ, খুব ভালো। মানে আপনি তো প্রতিবেশী হলেন আমাদের চেম্বারের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা এবার বলুন। সমস্যা বলতে আমাদের দুজনেরই মানে পায়খানা হয় না, পেট পরিষ্কার হয় না। হুম 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 ঠিক পেট আছে। পরিষ্কার হয় না, এই ওষুধ সেই ওষুধ খাই, আইভেবি খাই। হুম, কিন্তু এনবিপি তে এখনো আসা হয়নি, তাই তো? ওখান থেকেই ত্রিফলা কিনে খেয়েছিলাম। তো ডক্টর তো দেখাতে হবে, তাই না? তো ম্যাডাম আছেন, বলছেন যে কি করবেন আপনি আর কিভাবে আপনি মানে যোগাযোগ করলে কতটা আপনি উপকার পাবেন, শুনুন। আচ্ছা, হুম, দেখুন, ত্রিফলার ব্যাপারটা এরকম হয়েছে না, এটা এখন একটা ইউনিভার্সাল মেডিসিন হয়ে গেছে। মানে অনেকেই ভাবে যে শুনুন। স্টুল যদি ক্লিয়ার না হয় তাহলে ত্রিফলা খেলে প্রত্যেকেরই স্টুল ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এরকম ব্যাপারটা একদমই নয়। ত্রিফলা প্রত্যেকের জন্য যে সেম ভাবে কাজ করবে সেটা একদমই নয়। হয়তো আপনার জন্য ওই মেডিসিনটা ঠিকভাবে কাজ করছে না, কারণ এখানে দেখুন আমাদের যে ডাইজেস্টিভ যে আমাদের ফায়ার রয়েছে, বা যেটাকে আমরা জঠরাগ্নি বলি বা কোষ্ঠ আমরা যাকে বলে থাকি, তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার কোন মেডিসিন বা আপনার কোন ধরনের ট্যাবলেটস বা পাউডার সেগুলো আপনার ব্যবহার করতে হবে। তো শুধুমাত্র ওই একটা নাম জানা রয়েছে বা নাম শুনলাম বা দোকানে গিয়ে জিজ্ঞেস করে দোকানের লোকটা থেকে আমরা কিনে খেলাম, সেরকম ভাবে করলে কিন্তু ট্রিটমেন্ট হবে না। যেহেতু আপনার অনেক দিন ধরে আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, তো সেখানে কিন্তু আপনার স্বভাবতই আপনার দেখবেন গ্যাস অম্বলের সমস্যাটা অনেক বেশি হবে। বাইরে খাওয়া দাওয়া করা আপনার পক্ষে সম্ভব হবে না, বা একটু রিচ খেলে হয়তো আপনার প্রবলেম শুরু হয়ে যাবে। তো এই জিনিসগুলো থেকে একটু আগে প্রথমত নিজেকে সরিয়ে রাখতে হবে। বাইরে খাওয়া দাওয়াটাকে বন্ধ করুন, বা রিচ খাওয়া দাওয়াটা আপনাকে একদম এখন বন্ধ করতে হবে। ঈষদুষ্ণ গরম জল খান, এখন থেকেই শুরু করুন হালকা একটু গরম জল খাওয়ার। আর তার পাশাপাশি বলবো যে আপনি যেহেতু একদমই আমাদের চেম্বারের কাছাকাছিই থাকছেন, একবার একটু সময় করে যদি আপনি এসে আমাদের সাথে দেখা করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে আপনার জন্য ভালো হবে। প্রত্যেক বুধবার করে আমাদের ওখানে চেম্বার হয়।
যদি কোনো চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশন রিপোর্টস নিয়ে আসবেন। যদি কোনো চিকিৎসা না করেন বা কিছু না থাকে, কোনো ব্যাপার নেই, আপনি এসে একবার আমাদের সাথে দেখা করুন। আপনি কি খাবেন বা কি খাবেন না, কিভাবে থাকবেন, কি করলে ভালো হবে, কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে, কোন মেডিসিনটা আপনার জন্য ভালো হবে, সেটা আমরা আপনাকে ঠিকভাবে তাহলে গাইড করতে পারবো। একদম। তবে ম্যাডাম, এখন আমাদের নতুন বছরে একটা সুখবর আছে যে আমাদের দাসনগরের চেম্বার শুধু বুধবার না, এখন সোম বুধ শুক্র 3 দিন কিন্তু হচ্ছে, মানে শুরু হতে চলেছে নতুন বছরে। এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো একটু হেল্পলাইন নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বারে আপনারা ফোন করবেন। অবশ্যই যারা ফোন রিসিভ করবেন তারা অনেকটা বেশি ভালো জানেন আমাদের থেকে, তারা আপনাদের গাইড করে দেবে যে সত্যি বালতিগুড়ি বাজারে আপনারা এখন সপ্তাহে 3 দিন পাচ্ছেন কিনা। তবে এটা হলে আপনাদের সকলেরই সুবিধা, আপনাদের তরফ থেকেও রিকোয়েস্ট ছিল। যাই হোক, এরকম অনেকগুলো নতুন খবর কিন্তু নতুন বছরে আপনাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে। সবার আগে পিসিওডি, যেটা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, ম্যাডামের থেকে শুনবো। পিসিওডি এখন ম্যাক্সিমাম যদি ফিমেলদের মধ্যে যদি আল্ট্রাসাউন্ড করা যায়, ইউএসজি করা যায়, দেখা যাবে যে 90%-এরই হয়তো বা পিসিওডির সমস্যা রয়েছে। কেন 90%-এর এখন পিসিওডির সমস্যা হচ্ছে? আগে কি এই সমস্যা ছিল না, বা থাকলে সেটা নিয়ে কোনো ধরনের সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি কেন? সত্যি কথা বলতে আগে হয়তো এতটাও পিসিওডি নিয়ে এতটাও প্রবলেম হয়তো ছিল না। যত আমাদের এখন এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে বা আমাদের ডে টু ডে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, পিসিওডির সংখ্যা কিন্তু সেরকমভাবেই কিন্তু বেড়ে চলেছে। পিসিওডি হওয়ার পেছনে একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স হওয়া। আমাদের যে পিরিয়ডিক যে সাইকেলটা আমাদের যেটা হয়, মেনস্ট্রুয়েশন যেটা হয়, সেটা কিন্তু আমাদের হরমোনের জন্য হয়। ফিমেল হরমোন আর মেল হরমোন দুটোই আলাদা রয়েছে। এই প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ রয়েছে। আমাদের যেমন এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, এদের কাজ হচ্ছে যে আপনার যে মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে রেগুলেট করা, ঠিক সময় মতো হওয়া বা কোয়ান্টিটি ওয়াইজ হওয়া, এটা হচ্ছে আমাদের এই হরমোনগুলোর কাজ। হরমোনগুলো যদি ঠিক করে কাজ না করতে পারে, তাহলে আপনার যে ওভারি, প্রত্যেকটা মহিলারই দুটো ওভারি থাকে, লেফট আর রাইট। ওভারির মধ্যে আপনার সিস্ট, মানে ফুসকুড়ির মতো ছোট ছোট আপনার সেখানে আপনার সৃষ্টি হতে পারে। দুটো ওভারিতেই হতে পারে বা একটা ওভারিতে হতে পারে। সিস্টের প্রকারভেদ রয়েছে, আপনার সিম্পল সিস্ট রয়েছে, কর্টিক্যাল সিস্ট রয়েছে, চকলেট সিস্ট রয়েছে। আপনার এটা হয়তো সিঙ্গেল সিস্ট হতে পারে বা আপনার অনেকগুলো সিস্ট একসাথে হতে পারে। তো এরকম সমস্যাও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। প্রথমত, এরকম যদি সিস্ট আপনার মধ্যে চলে আসে, হয়তো ইনিশিয়ালি আপনি কোনো সমস্যা তার মধ্যে বুঝতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কয়েকটা সিস্ট রয়েছে, কিন্তু সেখানেই যথেষ্ট পেন হওয়া বা ইররেগুলার মেনস্ট্রুয়েশন হওয়া বা ক্লটিং হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তো প্রয়োজন রয়েছে আপনার এখানে যে যদি এরকম আপনার ইররেগুলার যদি আপনার মেনস্ট্রুয়েশন সাইকেল হচ্ছে বা কোনো ধরনের অন্য কোনো সমস্যা, যে আপনার অতিরিক্ত ব্লিডিং হয় বা অল্প ব্লিডিং হয়, আপনার যখন পিরিয়ডস হচ্ছে তখন প্রচণ্ড পেইন থাকে, প্রথমত যেটা করার রয়েছে, আপনার একটা আল্ট্রাসাউন্ড করান, ইউএসজি করান, তাহলে আপনি জানতে পারবেন আপনার পিসিওডির মতো সমস্যা রয়েছে কিনা। যদি থাকে তার ট্রিটমেন্ট রয়েছে। আর যাতে পিসিওডি আপনার না হয়, তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, হেলদি ডায়েট চুজ করুন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, এক্সারসাইজ করা বা যোগা প্রাণায়াম যেটাই আপনি করতে পারেন সেটা আপনি একটু করুন। আর হচ্ছে আপনার যে প্রত্যেক দিনের যে আপনার টাইম সাইকেল যেটা রয়েছে, সেটাকে একটু ঠিক করতে হবে। মানে আপনার নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, সবকটাকে একটা আপনাকে সাইকেলের মধ্যে আনতে হবে। মোটামুটি লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করতে পারেন আর ফুড হ্যাবিট যদি চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পিসিওডি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর যাদের পিসিওডি রয়েছে, যদি এই জিনিসগুলোকে একটু কারেকশন করতে পারেন, আপনার দেখবেন অর্ধেক পিসিওডি সমস্যা কিন্তু আপনার এমনিতেই কমে যাচ্ছে। একদম তাই। পিসিওডির সমস্যায় যদি আপনি ভোগেন বা আপনার পরিচিত কোনো মানুষ ভোগেন, বা বর্তমানে আমরা প্রচুর ফোন পাই যে আমার মেয়ের বয়স কিন্তু বেশ কম কিন্তু পিসিওডি ধরা পড়েছে, তবে কি করব? ওকে, সাজেশন দেওয়া হচ্ছে অপারেশন করে নেওয়া হোক। যে সত্যি কি অপারেশন করবে না অপারেশন ছাড়া এনবিপিতে উপায় রয়েছে। অবশ্যই পিসিওডির আলোচনা যখন করছি, এত গুরুত্বপূর্ণ একটা দিকে আমাদের তো নজর রাখতেই হবে। তো ম্যাডামের থেকে এই বিষয়টা একটু জানবো যে পিসিওডি যদি ধরা পড়ে আমার পরিবারের কোনো মেয়ের, তাহলে কি অপারেশন করে নেওয়াটাই শ্রেয়? উত্তরে অবশ্যই আসবো ম্যাডাম, তবে তার আগে দেখে নেবো কে আছেন, একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি, বলছি কোথা থেকে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে ইদানিং করে ভর্তি হচ্ছে, মানে সন্ধ্যের পর থেকে মাথা যন্ত্রণা প্রচন্ড হয়। কি সন্ধ্যার পর থেকে কি যন্ত্রণা হয়? মাথা 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 যন্ত্রণা করছে। আচ্ছা, কোনো ডক্টর দেখাননি তো এখনো পর্যন্ত? না, দেখো দেখান। ওকে। আচ্ছা, আপনার যে সন্ধ্যের পর থেকে মাথা যন্ত্রণা করে, একটা পাশে করে না গোটা মাথায় ব্যথা হচ্ছে? না, গোটা পাঁচ দুদিক। আচ্ছা, প্রথমত দেখুন, আপনাকে বলবো যে আপনি আগে একটু না আপনার চোখের পাওয়ারটা টেস্ট করুন, ঠিক আছে?
যদি আপনার চোখের পাওয়ারের যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে আপনার মাথা ব্যথা আসতে পারে। আগে একটু আপনার চোখের পাওয়ারটা টেস্ট করুন। আর একটু আপনাকে বলবো যে আপনি গরম জলের একটু ভাপ নিন, একটা বাটির মধ্যে একটু গরম জল করে সেই গরম জলটা আপনি একটু ভাপ নিন, তাহলে আপনার ন্যাজাল স্পেসেসটা ক্লিয়ার হবে। সেখান থেকেও কিন্তু অনেক সময় আপনার মাথা ব্যথা হতে পারে, তো সেদিক থেকেও কিন্তু আপনি একটু আরাম পেতে পারেন। একটু চোখের পাওয়ারটা আপনি চেক করান, আর এই গরম জলের ভাপ নেওয়াটা আপনি একটু শুরু করুন। আর তারপরে যদি আপনার মনে হয় যে না আপনার মাথা ব্যথাটা তাও রয়ে গেছে, সেটা আপনার কমছে না, আপনি দক্ষিণেশ্বর থেকে ফোন করছেন, আপনার বেলুড় বা মধ্যমগ্রাম যেটাই আপনার সুবিধা আপনার মনে হয় সেখানে আপনি এসে একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একদম। আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু একদম নোট করতে ভুলবেন না, 9830235527 বা 37। এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন এবং আপনার কাছাকাছি চেম্বারে কিন্তু যোগাযোগ করুন। পিসিওডির বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব, বা মহিলাদের যদি কোনো সমস্যা থাকে, পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে, বা আপনাদের সিস্ট, আপনাদের পলিপ এরকম কিছু ধরা পড়েছে, বা আপনাদের লিউকোরিয়ার মতন অর্থাৎ সাদা স্রাবের প্রবলেম হচ্ছে, সব প্রশ্ন মন খুলে কিন্তু ম্যাডামের কাছে করতেই পারেন এবং তার সমাধানটাও জেনে নিতে পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কেষ্টপুর থেকে সূর্য দাস বলছি। হ্যাঁ বলুন সূর্যবাবু, কি প্রশ্ন আছে? বলছি আমি একটু জানতে চাইছি, এই যে ঠান্ডা লাগা অতিরিক্ত বেশি বাড়ছে এবং আমি ম্যাডাম যে প্রোগ্রামটা শুনছিলাম হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথি, সমস্যাটা কি বললেন? কি সমস্যা হচ্ছে আপনার? ঠান্ডা লাগা টেন্ডেন্সি। ঠান্ডা লাগা, সেটা কত বছরের সমস্যা, মানে বহুদিন ধরে? একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কত বছরের সমস্যা? 6-7 মাস ধরে। 6-7 মাসের সমস্যা। আপনি হোমিওপ্যাথি খাচ্ছেন তার জন্য? হ্যাঁ, হোমিওপ্যাথি খাচ্ছি যখন তখন কিছুটা কম থাকছে, অ্যালোপ্যাথি খেলেও কিছুটা কম থাকছে, কিন্তু যখনই মেডিসিন অফ করছি তখন প্রবলেমটা আবার। ওকে, ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনি যে চিকিৎসা করছেন কোনো রিপোর্ট কিছু করা হয়েছে কি আপনার? রিপোর্ট তো কিছু করা হয়নি, আমি লোকাল ডাক্তার দেখিয়ে চিকিৎসা করি। লোকাল দেখান আর আপনি ইন্টারন্যাশনাল দেখান, একটা রিপোর্ট তো আপনাকে করতে হবে, কারণ আপনার রিপোর্ট না করলে আপনার এই যে ঠান্ডা লাগার ধাতটা তো প্রত্যেকের হচ্ছে না, আপনার কেন হচ্ছে সেটা তো বুঝতে হবে আগে। আচ্ছা, তাহলে এখন আমার করণীয় কি? কারণ আমি তো জিনিসটা ধরতে পারছি না, এখন আমি কি করব? আচ্ছা, আপনার কি মানে জ্বর, সর্দি, কাশি এসব হয়, তাই তো? জ্বর রিলেটেড কোনো ব্যাপার নেই, স্পেশালি দিনের বেলাটা সর্দি অতিরিক্ত বেশি থাকে। আচ্ছা, নাক দিয়ে জল পড়ে আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আপনাকে একটা রক্ত পরীক্ষা করতে হবে, যেটা একটা আপনার অ্যালার্জি টেস্ট থাকবে, IgE টেস্ট। আপনি এই পরীক্ষাটা একটু করান। আর সিবিসি চাইলেও আপনি করতে পারেন, কমপ্লিট ব্লাড কাউন্ট আপনি একটা করতেই পারেন, সেখানেও আপনার ESR লেভেলটা আমরা দেখতে পাবো। তো একটুখানি আগে আপনাকে রিপোর্ট করতে হবে। 6-7 মাস ধরে আপনি মেডিসিন খাচ্ছেন, আর মেডিসিন খেলে ভালো থাকছেন, আবার ছাড়লে এক জায়গায় চলেছেন, তাহলে তো আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে কিন্তু আপনার হচ্ছে না, সঠিক জায়গায় কিন্তু একদমই হচ্ছে না। তো প্রথমত আগে আপনি আপনার অ্যালার্জি টেস্টটা করান, কারণ অ্যালার্জি লেভেলটা কতটা রয়েছে আগে সেটা দেখতে হবে। সেইটা যদি বেড়ে থাকে আপনার, তাকে আপনার কিন্তু কম করতে হবে। যেহেতু আপনার এরকম চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, আপনাকে বলবো যে একটুখানি আপনি যখন বাইরে বেরোবেন চেষ্টা করুন যে মাস্ক পরার, আর কান ঢেকে রাখার একটু চেষ্টা করুন, যাতে হাওয়া না লাগে আপনার নাকে বা কানে। তাহলে কিন্তু আপনার দেখবেন যে এই ঠান্ডা লাগার সমস্যাটা কোনোদিনই কিন্তু আপনার ঠিক হচ্ছে না। গরম জলে অবশ্যই আপনি চান করুন। আর আপনাকেও আমি বলবো যে আপনি একটু গরম জলের ভাপ নেবেন, একটা বাটিতে একটু জল গরম করে তাতে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার আপনি ভাপটা নেবেন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আপনার যে নাক দিয়ে যে জল পড়া, যেটাকে আমরা রানিং নোজ বলে থাকি, সেটা কিন্তু আপনার দেখবেন অনেকটা এর থেকে কিন্তু ভালো থাকবে আপনার। আর আপনি কেষ্টপুর থেকে ফোন করছেন, আপনি আমাদের মধ্যমগ্রাম চেম্বারে আসতে পারেন, বা আপনি হাতিবাগান চেম্বারে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। একবার বলবো রিপোর্টটা করে একবার আমাদের চেম্বারে এসে একবার একটু দেখা করুন। ওই এরকমভাবে আপনাকে ওষুধ আমরা খাওয়াবো না যে ওষুধ খাচ্ছেন তো ভালো আছেন, ছেড়ে দিলে আপনার আবার এক জায়গায় চলেছে, ওরকম কোনো ধরনের ট্রিটমেন্ট আমাদের হবে না। টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। আমরা প্রথমেই বলে দেবো যে আমাদের এতদিন সময় আপনার দিতে হবে, তার মধ্যেই দেখবেন আপনার IG লেভেল বেড়ে থাকলে সেটাও কমবে, প্লাস আপনার যে সিমটমসগুলো আপনি যেগুলো বলছেন যে আপনার নাক দিয়ে জল পড়ে বা আপনার হাঁচি হয়, সবকটাই আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলে রাখবো চেম্বারগুলোর কথা, তারপর অবশ্যই পিসিওডির সমস্যা নিয়ে আমরা আলোচনায় ফিরছি। হেরিয়াতে কিন্তু চেম্বার রয়েছে, এবং হেরিয়াতে ডক্টর A হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মেছেদায় ডক্টর B শর্মাকে পাচ্ছেন, গঙ্গারামপুরে ডক্টর S ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর B শর্মা কিন্তু আপনাদের জন্য থাকছেন, বর্ধমানে ডক্টর N ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদাতে ডক্টর S ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে ডক্টর A হালদারকে কিন্তু পেয়ে যাচ্ছেন, বাঁকুড়ায় চেম্বারে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর B শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর N ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর S ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর A হালদারকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর S ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর S ঘোষালকে,
শিলিগুড়ি চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়ির আমাদের নতুন চেম্বার কিন্তু মানে স্থান পরিবর্তন হয়েছে, একটু স্থানান্তরিত হয়েছে। তো অ্যাড্রেস নতুন চেম্বার যেহেতু মানে নতুন অ্যাড্রেস যেহেতু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে শিলিগুড়ির বন্ধুরা একটু নতুন অ্যাড্রেস সম্পর্কে একটু জেনে নেবেন। যারা হেল্পলাইন নাম্বার ধরবেন তারা কিন্তু আপনাদের নতুন ঠিকানা দিয়ে দেবেন। তার পাশাপাশি বলবো খড়গপুরে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় ডক্টর আর দেকে কিন্তু পেয়ে যাচ্ছেন, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়েও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। নতুন চেম্বারের কথা অবশ্যই আপনাদের বলবো, 12 তারিখ কিন্তু শ্যামপুরে ডক্টর বি শর্মা কিন্তু থাকছেন, 19 তারিখ সব জানুয়ারি মাসের কথা বলছি, 19 তারিখ গঙ্গাসাগর নতুন চেম্বারের ওপেনিং এবং 26শে জানুয়ারি ক্যানিং এর ওপেনিং, ক্যানিং চেম্বারের ওপেনিং। প্রত্যেকটি চেম্বারে প্রথম দিন অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কলকাতায় আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে রয়েছে, খিদিরপুর এবং আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে। যারা এতদিন শোভাবাজার চেম্বারে আসতেন তাদের জানিয়ে রাখলাম এখন কিন্তু আবার এখানেও স্থান পরিবর্তন একটু হয়েছে, হাতিবাগানে চেম্বার চলে এসেছে। নতুন ঠিকানা জানতে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এছাড়া আপনারা হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পেয়ে যাচ্ছেন শ্যামপুর নতুন চেম্বার, হাওড়ার একটি নতুন শাখা এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে তো অবশ্যই পাচ্ছেন। কে আছেন শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ আমি অসীম সামন্ত কথা বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার ওই দাঁত হাজার চুলকানির একটু সমস্যা আছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট করছেন? কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ ডক্টর দেখিয়েছি, কিন্তু যতদিন ওষুধ খাই ততদিন ঠিক থাকে, তারপরে আবার আচ্ছা একই রকম। আচ্ছা, বেশ। আচ্ছা, কতদিনের সমস্যা এটা আপনার? হ্যাঁ, হয়ে গেল এটা 1.5 বছর 2 বছর হয়ে গেল। 1.5-2 বছর হয়েছে। তো কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আপনার? হ্যাঁ হ্যাঁ। কোনো পরীক্ষা, কোনো ইনভেস্টিগেশন, রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন কি? না। বেশ, আপনারও তো একই অবস্থা। দেখুন, 1.5-2 বছর ধরে শুনুন। আপনি একটা ট্রিটমেন্ট করছেন, তো কোনো পরীক্ষা ছাড়াই আপনি যদি এমনিতেই বসে বসে ওষুধ খেতে থাকেন, কোনোদিনও তো সেটা আপনার ঠিক হবে না। কারণ আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন সেগুলো হয়তো স্টেরয়েড মেডিসিন রয়েছে, যার জন্য আপনি যখন খাবেন সেটা একদম দেখবেন আপনার স্কিনটা ভালো হয়ে যাচ্ছে, প্লেন হয়ে যাচ্ছে। আবার আপনি যখন ওষুধটা ছেড়ে দেবেন তখন দেখবেন তার এফেক্টটা শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে ওই সমস্যাটা হচ্ছে। তো এটার মানে তো আপনাকে তাহলে সারা জীবন এরকম ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। আর যে প্রবলেমটা আপনি বললেন যে আপনার স্কিনের ইনফেকশন রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন এটা আপনার রয়েছে, প্রথমত আপনাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ভেজা যাতে একদমই না থাকে, ঘেমে যাতে একদমই না যায়। যদি আপনি ঘেমে যাচ্ছেন তাহলে আপনার ড্রেস চেঞ্জ করে নিন, বা আপনি একটু গাটা ধুয়ে নিন, আর একটু জায়গাটাকে ড্রাই রাখার চেষ্টা করুন। যেখানেই আপনার হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু ভেজা রাখবেন না। হাতে পায়ে যদি হচ্ছে বেশি বেশি জল ঘাটাঘাটি করা, এগুলো কিন্তু করা আপনার একদমই চলবে না। একটু আপনার হাইজিন মেনটেন করতে হবে। আর আপনি হাওড়া থেকে ফোন করছেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে, কবে আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু বলবো আপনাকে যোগাযোগ করুন, কারণ এরকম তো আপনি সারা জীবন শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। একটু আপনাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে যাতে একবারে আপনার সমস্যাটার সমাধান হয়। আপনি 1.5-2 বছর ধরে কষ্ট পাচ্ছেন, আমি বলবো আপনাকে বেশি নয়, আপনি 2-3 মাস সময় দিন, তার মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর পরীক্ষা তো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি আমাদের সাথে একবার দেখা করলে আমরা তারপর নেক্সট কি করতে হবে সেটা আমরা আপনাকে সাজেস্ট করবো। একদম তাই, হেল্পলাইন নাম্বার নোট করতে ভুলবেন না। যোগাযোগ করার জন্য, অ্যাড্রেস জানার জন্য বা আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি পড়ছে, যে কোনো ধরনের সহায়তায় হেল্পলাইন নাম্বার আপনাকে কিন্তু নিশ্চয়ই সাহায্য করবে। আমরা পিসিওডিকে অপারেশন ছাড়া ভালো করতে পারি, এই প্রশ্নটাই রেখেছিলাম ম্যাডামের কাছে, উত্তরটা শুনবো। পিসিওডির জন্য অপারেশন করার, সার্জারি করার একদমই কোনো প্রয়োজন নেই। আমি এটা এখানে বসে আপনাদের বলছি। তবে কিছু কিছু কেসে দেখা যায় যে আপনি ধরুন পিসিওডি আগে থেকে আপনার ডিটেক্ট হয়নি, হঠাৎ করে আপনার প্রচণ্ড পেন হলো, আপনি যখন ইমার্জেন্সিতে যাবেন তখন আপনাকে তৎক্ষণাৎ বলা হবে যে সার্জারি করে নেওয়ার জন্য। হয়তো তখন আপনারা সেটা ডিসিশন নিয়ে আপনারা সার্জারি করে নেবেন, কিন্তু সার্জারির কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মেডিসিনের মাধ্যমেই কিন্তু এটা ঠিক হওয়ার জায়গা রয়েছে, শুধুমাত্র আয়ুর্বেদ মেডিসিনের মাধ্যমে। আমি স্পেসিফিক্যালি এটাও বলে দিলাম, কারণ এটা এরকম আপনার কোনো ব্যাপারই নয় যে আপনাকে এখানে সার্জারি করতে হবে। আর এটাও বলে দিচ্ছি, আপনি যদি একবার সার্জারি করান এমনও নয় যে আপনার দ্বিতীয়বার আর এই সমস্যা হবে না। আপনার সেম ওভারিতে সেমভাবে কিন্তু আপনার আবার সিস্ট হতে পারে। আপনার ধরুন রাইট ওভারিতে আপনার সিস্ট হয়েছে, মাল্টিপল সিস্ট, চকলেট সিস্ট, আপনি অপারেশন করিয়ে নিলেন, তারপর কিন্তু আবার সেটা আপনার সেকেন্ড টাইম হতে পারে। হয়তো তখনই হবে না, 2-3 বছর পর আবার হবে। তো আপনি কতবার তাহলে সার্জারি করবেন, কতবার কাটাকাটি করবেন? এরকমভাবে তো আপনার ওই অর্গানটার উপর এফেক্ট পড়ছে। পরবর্তী সময় তো আপনি যখন
অভিউলেশনের টাইম হবে তখন দেখবেন ঠিক করে আপনার অভিউলেশন হচ্ছে না সেখান থেকে। তো তার জন্য বলবো যে কোনো ধরনের কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নেই, আপনার একদম মেডিসিন থেকে এটা আপনার ঠিক হতে পারে। শুধু আপনার যেটা প্রয়োজন রয়েছে, যখনই ডিটেক্ট হচ্ছে তখন আপনি এখানে ওখানে ঘোরাঘুরি না করে সোজা আপনি এনবিপি চেম্বারে আসুন, ট্রিটমেন্টটা ঠিকভাবে করবেন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন, এমনি ঠিক হয়ে যাবে। আর যদি এরকম হয় যে না এর আগে আপনি অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন, তারও চিকিৎসা রয়েছে, শুধুমাত্র আপনাকে একটা রিসেন্ট রিপোর্ট করে আপনাকে একটু নিয়ে আসতে হবে। দেখবেন আপনার রিপোর্টও আমরা আস্তে আস্তে আমরা আপনাকে করে দেখাবো যে আপনার রিপোর্টটাও কতটা ভালো রয়েছে। একদম। তাহলে এটা তো গেল পিসিওডির সমস্যা, যেখানে একটা ছোট্ট সিস্ট হয়তো আপনার হচ্ছে, কিন্তু অনেকেই ভাবতে পারেন আমাদের ওভারি বা আমাদের ইউট্রাসে যদি টিউমার জাতীয় কিছু হয়, যদি পলিপ জাতীয় কিছু হয়, বা সেখানে যদি সিস্ট হয়, তাহলে কি তার ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে? মানে বিশ্বাস করে ভরসা করে আমরা কি এনবিপি পর্যন্ত আমাদের সন্তানকে নিয়ে ছুটে যেতে পারি? তো অবশ্যই সেই উত্তরটা জানবো ম্যাডামের থেকে। অবশ্যই রয়েছে। আপনার ইউটেরাইন ফাইব্রয়েড, পলিপ, মায়োমা, টিউমার যেটাই আপনার রয়েছে তার অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু ওই যে যেটা আমি বললাম যে আপনি যদি হঠাৎ করে আপনার এরকম কোনো প্রবলেম হয় তখনই যদি আপনি ভেবে নেন যে না আমি সার্জারি করে নেব, তাহলে কিন্তু এটা আপনার পরবর্তী সময় গিয়ে কিন্তু আপনার আরও সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার যদি ইউটেরাসে যদি আপনার ফাইব্রয়েড বা আপনার টিউমার যদি এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ ইউটেরাসটাকে বাদ দিতে হয়, হিস্টেরেক্টমি করতে হয়। তো আপনার যদি সম্পূর্ণ ইউটেরাসটি আপনি বাদ দিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার বডির মধ্যে একটা এফেক্ট ফেলবে। কারণ প্রত্যেকটা অর্গানের আমাদের শরীরে প্রয়োজন রয়েছে, তার জন্যই অর্গানগুলো আমাদের শরীরে রয়েছে। অনেকেই বলে অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নেই বা গল ব্লাডারের কোনো কাজ নেই, একদমই নয়, প্রত্যেকটা অর্গানের কাজ রয়েছে, নয়তো হয়তো এই অর্গানগুলো আমাদের শরীরে থাকতো না। তো তার জন্যই আপনার অপারেশনের দিকে ছোটাছুটি করার দরকার নেই। যদি আপনার মেডিসিন থেকেই ঠিক হতে পারে, আমার মনে হচ্ছে সেটাই একটা বুদ্ধিমানের কাজ হবে, যে শুধু মেডিসিন থেকেই আপনার জায়গাটা যাতে ঠিক জায়গায় চলে আসে। কিন্তু আপনার একদম ইনিশিয়ালি আপনি যে ট্রিটমেন্টটা শুরু করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। যদি আপনার একটু দেরিও হয় কোনো চিন্তা নেই, যেটা ভুল হয়ে গেছে বা যেটা আপনারা জানা ছিল না সেটা ছেড়ে দিন। নতুন করে আপনি যদি ট্রিটমেন্টটা শুরু করেন, একটু সময় দিতে হবে কিন্তু ঠিক হবে অবশ্যই আপনার। একদম। এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের দিক নিয়ে আলোচনা করি, তবে যখনই মহিলাদের এই বিষয়গুলো আলোচনায় আসে, আরেকটা সমস্যার নাম চলে আসে, যেটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা বা বন্ধ্যাত্বের সমস্যা বা বাচ্চা না হওয়ার সমস্যা। তো সেখানে ছেলে এবং মেয়ে দুজনেরই কিছু না কিছু একটা কারণ থাকতে পারে। তবে মহিলাদের কারণের মধ্যে এই পিসিওডি বা আমার সিস্ট, আমার টিউমার, এগুলো কি কোনো কারণ হতে পারে ম্যাডাম? পিসিওডি যদি আপনার অনেক দিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে, যে আপনার অনেক ধরে পিসিওডি রয়েছে, কোনো প্রবলেম করে না বলে সেটা আপনি ডিটেক্ট করা হয়নি বা ট্রিটমেন্ট ঠিকভাবে করা হয়নি, পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনার ইনফার্টিলিটির দিকে কিন্তু আপনার টার্ন করতে পারে। আর ইনফার্টিলিটি আপনার শুধুমাত্র সিস্টের থেকে হবে এরকম নয়, আপনার ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লকেজ থাকে তার থেকেও হতে পারে। তো প্রত্যেকটাই কিন্তু আপনাকে প্রথম থেকে কিন্তু আপনার শরীরে জানান দিয়ে দিচ্ছে যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে, এটাকে আপনি ঠিক করুন, রেকটিফাই করুন, নয়তো পরবর্তী সময় গিয়ে আরও বড় একটা আকার ধারণ করবে। তো তার জন্য প্রথম থেকেই একটু নিজেকে নিয়ে সচেতন হতে হবে। কারণ অনেক মহিলারাই রয়েছে যে কাজে এত ব্যস্ত থাকে যে নিজেকে নিয়ে ভাবতে পারে না বা সময় দিতে পারে না, বা কোনো ডিজিজ হলো সেটাকে চেপে যাচ্ছে। এই জিনিসটা একদমই ভুল। আপনি ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে। তার জন্য একটু নিজের প্রতি খেয়াল দিতে হবে। একদম। তবে অনেক ক্ষেত্রে আপনারা প্রশ্ন করে থাকেন যে আমরা তো অন্য কোনো প্যাথিতে যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছি, আমাদের ট্রিটমেন্ট চলছে, আমাদের কোনো দোষ বেরোচ্ছে না। যদি দোষ বেরোতো বুঝে নিতাম যে একটা কিছু প্রবলেম রয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই, তাও আমাদের ইস্যু আসতে প্রবলেম হচ্ছে। তো সেখানে কি আমরা একবার আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারি? যখন এই প্রশ্ন আপনারা আমাদের করছেন ফোনে, তখন অবশ্যই উত্তরটা তো ম্যাডামের থেকে জানতে হবে। নিশ্চয়ই খুঁজে নেওয়ার চেষ্টা করবো যে কতটা ভরসা করতে পারছেন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কোন্নগর থেকে বলছি। কোন্নগর থেকে? হ্যাঁ। হ্যাঁ, আমার না কদিন ধরে লক্ষ্য করছি চিরুনি চুল আসছে না, চুলটা ভীষণ উঠছে। আচ্ছা, কোনো রকম শারীরিক সমস্যা কি আপনার ধরা পড়েছে বা আছে, আপনি জানেন? না, এমনি তো কোনো সেরকমভাবে টেস্ট করা হয়নি। আর আমার বয়স 34 বছর। হুম। এই আচ্ছা। আর কি একটা খুব সমস্যায় পড়েছি, এবং মাঝে মাঝে একটু কপালটাও যন্ত্রণা হয় হালকা করে। আচ্ছা, বেশ। আপনার সমস্যাটা বললেন চুল পড়ার সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তার জন্য কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই আপনার করা হয়নি? না, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে আপনার? সেটা তো আমি এখনো কিছু করিনি। টেস্ট করাননি? টেস্ট করা বেশ। হয়নি। আর বাড়িতে এরকম কারোর সমস্যা রয়েছে, চুল পড়ার মতো সমস্যা এরকম কারোর রয়েছে কি? না, সেরকম তো ফ্যামিলি হিস্ট্রি কারোর নেই তো? ফ্যামিলি নেই, না।
আচ্ছা, প্রথমত আপনাকে আমি বলবো যে আপনার যেহেতু হেয়ার ফলের আপনার সমস্যা হচ্ছে, দেখুন আপনার যদি প্রত্যেকদিন যদি আপনার 100টার মতো চুল পড়ে সেটা কিন্তু নর্মাল, কিন্তু সেই 100টা চুল পড়ার পেছনে আপনার প্রত্যেকদিন অ্যাটলিস্ট 60 to 70 চুল কিন্তু আবার নতুন করে আপনার আসবে। এবার আপনার ধরুন চুল পড়ে আপনার খালি হয়ে যাচ্ছে, নতুন চুল আসছে না, তাহলে আপনার সেখানে কিন্তু চিন্তার কারণ রয়েছে। আর এই চিন্তার কারণের জন্য আপনি একটু ব্লাড টেস্ট কয়েকটা করান, আপনি একটা থাইরয়েড টেস্ট করান, TSH টেস্ট করুন, LFT টেস্ট করান, লিভার ফাংশন টেস্ট আর IG টেস্ট করান যেটা আপনার অ্যালার্জি টেস্ট। এই 3টে পরীক্ষা আপনি একটু করান, তাহলে আপনার এর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আমরা দেখতে পাবো। আর একটু আপনাকে বলবো কাঠের চিরুনি আপনি ব্যবহার করুন, তাহলে আপনার যে চুলের যে আপনার ফলিকলগুলো রয়েছে বা গোড়াগুলো যে আপনার রয়েছে সেটা বেশি আঘাতপ্রাপ্ত হবে না। আপনি কাঠের চিরুনি ব্যবহার করুন, আর একটু চুলের মধ্যে একটু তেল দেবেন অবশ্যই, কারণ চুলের আপনার খাবারই হচ্ছে কিন্তু তেল, অনেকেই এখন তেল হয়তো ব্যবহার করে না। একটু হেড মাসাজ একটু অয়েল দিয়ে, হট অয়েল দিয়ে করতে পারলে আরো ভালো হয়। আপনি এগুলো আপাতত একটু ট্রাই করুন আর রিপোর্টটা আপনি করান। তারপর আপনি যদি মনে করেন যে না আমাদের চিকিৎসায় আপনি আসতে চাইছেন, একটু আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে আসতে পারেন। কে আছেন বলুন এবারে। নমস্কার। হ্যাঁ বলুন। আমি আলোবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আমার হঠাৎ হাঁটুতে খুব মানে ব্যথা হয়েছিল, হুম যেখানে দেখিয়েছিলাম মানে হসপিটাল উঠে আমাকে ওষুধ দিয়েছে, কি হচ্ছে না হয় যে ফিজ আমি বলছি ফিজ হচ্ছে ঠিক, কিন্তু হাঁটুতে খুব যন্ত্রণা হয়, আর হাঁটতে গেলে হাঁটু থেকে না সব টান টান ধরছে। আপনি ওষুধ খাচ্ছেন বললেন তো, কিন্তু কিছু হচ্ছে না ওষুধ। কিন্তু কিছু হচ্ছে না, বেশ সেটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনি যে মেডিসিন খাচ্ছেন আপনি কি সমস্যার জন্য খাচ্ছেন? হাঁটু ব্যথা আমি বুঝতে পারলাম, কিন্তু হাঁটুতে কি হয়েছে আপনার? আপনার ডাক্তারবাবু কিছু বলেছে? ডাক্তার বললেন যেটা বাদ থেকে হচ্ছে। বাত তো অনেক রকমের বাত রয়েছে, তো আপনাকে এরকম কিছু বলেনি যে আপনার হাঁটুর হাড় ক্ষয় পাচ্ছে বা জেলিটা শুকিয়ে যাচ্ছে, এসব কিছু বলেনি? না। এক্সরে হয়েছিল আপনার হাঁটুর? হ্যাঁ এক্সরে করেছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন আপনার হাঁটুর এক্সরে যদি করা হয়ে থাকে তাহলে তার মধ্যেই চলে আসবে যে আপনার কি সমস্যা রয়েছে। আর শুধু শুধু আপনি যদি এমনিতেই ওষুধ খেতে থাকেন ব্যথার জন্য, কোনোদিনও আপনার সমস্যার সমাধান হবে না। আপনাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার হাঁটু যে ব্যথা হচ্ছে তার জন্য ওষুধ দেওয়া, যে কারণের জন্য ব্যথা হচ্ছে সেই কারণের কিন্তু ওষুধ আপনি খাচ্ছেন না। তার জন্য আপনার প্রয়োজন রয়েছে যে আপনার কিসের জন্য হাঁটুর ব্যথাটা হচ্ছে আগে সেটাকে বুঝতে হবে, তার মেডিসিন আপনাকে খেতে হবে, তাহলে আপনার ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। ব্যথার জন্য আলাদা করে ওষুধ খাওয়ার দরকার নেই। তো আপনাকে আমি একটু বলবো যে আপনার যা এক্সরে রিপোর্ট করা হয়েছে সেই এক্সরে রিপোর্ট আর যা আপনি ট্রিটমেন্ট করেছেন তার প্রেসক্রিপশনগুলো নিয়ে এসে আমাদের চেম্বারে একবার দেখা করুন। আর যে ওষুধগুলো আপনি এখন খাচ্ছেন সেগুলোকে টোটালি স্টপ করে দিন, কারণ ব্যথার ওষুধ খেয়ে কোনো লাভ নেই। একটুখানি আমাদের চেম্বারে দেখা করুন, তারপর আপনার কি সমস্যা রয়েছে, কিভাবে থাকলে আপনি ভালো থাকতে পারবেন বা কি খেলে আপনার সমস্যা বাড়বে না, সবটাই আমরা আপনাকে গাইড করব, কিন্তু একটু যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। একদম। আর যোগাযোগ তো অবশ্যই করতে হবে, আর যোগাযোগ করতে হলে আপনাদের প্রত্যেকটি জেলাতে কিন্তু পৌঁছে যাচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, তাই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। এবার প্রত্যেকটি জেলায় যখন পৌঁছে যাচ্ছে, প্রচুর পেশেন্ট পাচ্ছেন, তাদের ট্রিটমেন্ট চলছে, তারা খুব তাড়াতাড়ি ভালো হচ্ছেন। ভালো হয়ে যাওয়ার পর তারা কি বলছেন আপনাদের জন্য শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস, বাড়ি?
বাড়ি বারাসাত। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যেই রকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম, আমার পেটের খুব সমস্যা ছিল। একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব বিরাট সমস্যা ছিল এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যায়, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ। সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো, আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা। আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে দেখার পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল। আচ্ছা। আর থাইরয়েড।
থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ, ভালো আছেন মানুষরা, বন্ধুরা, এটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। আর এই প্রচেষ্টাই কিন্তু সবসময় করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, যে কিভাবে বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে আপনাদের রেহাই দেওয়া যায়, আপনাদের ভালো রাখা যায়। অ্যান্ট্রাল এরিথেমা, জাস্ট কিছুক্ষণ আগে ম্যাডাম এই রোগটার নাম আমাকে বললো এবং বলে বিষয়টা বন্ধুদের সঙ্গে একটু আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, কথা বলার দরকার রয়েছে। আসলে সবসময় আমরা প্রেশার, সুগার, থাইরয়েড, আর্থারাইটিস এগুলো নিয়ে আলোচনা করি কারণ এই নামগুলোর সাথে আমরা পরিচিত বা আপনারা এই সমস্যাগুলো নিয়ে বেশি আসেন। তবে যে সমস্যাগুলোর নাম কম শুনেছি তার কি প্রয়োজনীয়তা নেই? তার কি জানার বা চেনার দরকার নেই? তার ট্রিটমেন্টের কি প্রয়োজনীয়তা নেই? অবশ্যই রয়েছে। তাহলে অবশ্যই ম্যাডামের থেকে শুনে নেবো যে বিষয়টি কি, কাদের হয়, কেন হয়, আর এর ট্রিটমেন্ট। অ্যান্ট্রাল এরিথেমা এটা আমাদের যে স্টমাক রয়েছে, স্টমাকের 3টে পার্ট রয়েছে, তার মধ্যে আপনার বডি, ফান্ডাস আর অ্যান্ট্রাম, মানে একদম লাস্ট পার্ট সেটাকে অ্যান্ট্রাম বলা হয়। তো এই 3টে পার্টের মধ্যে যে অ্যান্ট্রাম, যে একদম শেষের যে অংশটা রয়েছে, সেখানে যদি আপনার রেডনেস বা সোয়েলিং হয়ে যায়, মানে একটু লালচে ভাব হয়ে গেল বা ওই জায়গাটা ফুলে গেল, তো সেটাকে আমরা অ্যান্ট্রাল এরিথেমা বলি। আমাদের স্টমাকের মধ্যে আমরা যখন খাবার খাচ্ছি, সেটা কিন্তু আমাদের স্টমাকের মাধ্যমে কিন্তু সেটা আমাদের হজম হচ্ছে, পাকস্থলী যেটাকে বলা হয়। তো সেখানে কিন্তু খাবারটাকে হজম হচ্ছে, তারপর কিন্তু আমাদের সারা শরীরে যত আমাদের ভিটামিন মিনারেলস সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। তো এখানে যদি আপনার সমস্যা থাকে, সেটা আপনার ধরুন এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার জন্য আপনার হতে পারে, অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশনের জন্য হতে পারে, এনএসআইডি আপনার মেডিসিন যদি কোনো চলে অনেকদিন ধরে, ধরুন আপনি লং টার্ম কোনো ওষুধ খাচ্ছেন, সেটা আপনার কোনো ব্যথার জন্য ওষুধ হোক বা আপনার কোনো গ্যাস অম্বল ওষুধ আপনি অনেকদিন ধরে লং টার্ম আপনি খেয়ে যাচ্ছেন, তার থেকেও কিন্তু আপনার এরকম স্টমাকের মধ্যে আপনার প্রবলেম আসতে পারে। বা আপনার কিছু সেপসিস, মানে ভেতরে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায়, বা আমাদের যে গ্যাস্ট্রিক জুস যেটা রয়েছে সেটা যদি অতিরিক্ত পরিমাণ আপনার পেটের মধ্যে উৎপন্ন হয়, সেখান থেকেও কিন্তু আপনার অ্যান্ট্রাল এরিথেমার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। এবার যেহেতু এটা পেটের সমস্যা, মোর অর লেস প্রত্যেকটা পেটের সমস্যার ফার্স্ট সিমটমসই হচ্ছে কিন্তু আপনার ধরুন পেটে ব্যথা, গা গোলানো, বমি হওয়া, এগুলো কিন্তু ফার্স্ট সিমটমস কিন্তু এরকমই থাকে। এবার এক্স্যাক্টলি কিসের জন্য এটা হচ্ছে সেটাকে কিন্তু রুল আউট করতে হবে, তারপর তার ট্রিটমেন্ট হবে। তো আপনার অ্যান্ট্রাল এরিথেমার মধ্যে এরকমই আপনার সিমটমস থাকবে যে আপনার পেটে ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে, গা গোলাচ্ছে বা বমি হচ্ছে। আপনার যে স্টুলটা সেটা হয়তো ব্ল্যাকিশ স্টুল হবে। ব্ল্যাক স্টুল হওয়া মানে কিন্তু তার মধ্যে আপনার ব্লাড রয়েছে। তো তার জন্য কিন্তু আপনাকে একটু স্পেসিফিক্যালি তার ট্রিটমেন্টটা কিন্তু একটু ভালো করে করতে হবে। একদম অবশ্যই ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে। আর ভালো ট্রিটমেন্ট কোথায় পাবেন? নিশ্চয়ই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর সে কারণে কিন্তু এনবিপি নাম্বার নোট করতে একদম ভুলবেন না। হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বারগুলো যাচ্ছে সেগুলি কিন্তু আমাদের নিজস্ব নাম্বার, তাই নাম্বারটা সঠিকভাবে কিন্তু বেছে নিন এবং ফোন করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি কালীঘাট থেকে বলছিলাম। কালীঘাট থেকে বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? আমার প্রবলেম হচ্ছে মানে প্রচুর পরিমাণে আমার মাথা যন্ত্রণা করে, আর মাথা যন্ত্রণাটা করে বেশিরভাগ ওই দুপুরের দিকে। আচ্ছা, তো কোনো ডক্টর দেখাননি তাই তো? না, আমি দেখাইনি। তার মানে ওষুধ খাচ্ছেন না? না, আমি ওষুধ এখনো কিছু। আচ্ছা, ভালো করেছেন। ম্যাডাম বলছেন দুপুরে যে আপনার মাথা ব্যথা করে সেটা কি বাইরে বেরোলে করে না ঘরে থাকলেও এরকম মাথা ব্যথা হয়? বাড়িতে থাকলেও। বাড়িতে থাকলেও হয়।
আচ্ছা, তো আপনার দেখুন মাথা ব্যথা হওয়ার জন্য আপনার প্রথমত আপনাকে বলবো যে আপনি একটু আপনার পাওয়ার টেস্ট করান চোখের, কারণ আপনার চোখের পাওয়ার যদি আপনার বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার মাথা ব্যথার মতো সমস্যা আসতে পারে। তো আগে একটু আপনার চোখের পাওয়ারটা টেস্ট করুন। আর যদি আপনার মাইগ্রেনের সমস্যা হয় তাহলে কিন্তু পার্টিকুলার একটা সাইডে আপনার ব্যথা হবে। তো সেটা আপনার যদি এক পাশে যদি ব্যথা হচ্ছে আর শুধু মাথা ব্যথা নয়, তার পাশাপাশি যদি আপনার ধরুন নজিয়া, ভমিটিং বা জ্বর আসার মতো সমস্যা হয়, তাহলে কিন্তু সেটাকে অন্যরকমভাবে দেখতে হবে, অন্যরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে। আগে আপনি এটা চোখের পাওয়ারটা টেস্ট করুন। আর তারপর যদি আপনি দেখছেন যে না আপনার মাথা ব্যথা একদমই আপনার কমছে না, একই রকম থাকছে, তাহলে একটু আপনি যোগাযোগ করুন আমাদের যে কোনো চেম্বার। আমরা অবশ্যই আপনাকে গাইড করবো যে কি করতে হবে। একদম। তো স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37 নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে ভুলবেন না, আর বাড়িতে বসে থেকে রোগকে বড় করবেন না প্লিজ। তো এটা অনুরোধ আমাদের প্রত্যেক বন্ধুদের। যখনই কিছু সিমটমস, কিছু একটা সমস্যা আপনি ফিল করছেন, অনুভব করছেন, তখনই কিন্তু আপনার যে কোনো পছন্দের চিকিৎসককে নির্বাচন করুন এবং তার কাছে পৌঁছে যান এবং ট্রিটমেন্টটা স্টার্ট করুন। যদি আপনার পছন্দের চিকিৎসক এনবিপি চিকিৎসকেরা হতে পারেন তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন আর কথা বলুন। তবে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ম্যাডাম, যে এর তো কিছু নিশ্চয়ই সিমটম থাকবে। আপনি বললেন যে পটির কালারটা একটু চেঞ্জ হবে, ট্রিটমেন্টটাও তাহলে একটু যত্নশীল হওয়া দরকার, ট্রিটমেন্টে ভালো করে আসা দরকার। একদম, যেহেতু দেখুন আপনার পেটের মধ্যে একটা ইরিটেশন হচ্ছে, ইরিটেশন হওয়ার জন্যই কিন্তু আপনার ওই জায়গাটা ফুলে যাওয়া বা লাল হওয়া এই সমস্যাগুলো হচ্ছে। আমরা যেটা বলি যে আপনার পেটটাকে ঠান্ডা রাখতে হবে, আগে আপনাকে এই কাজটা করতে হবে। কারণ আপনার যদি ধরুন স্টুলটা ব্ল্যাক হচ্ছে বা আপনার বমির সাথে যদি ব্লাড আসছে, সেটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আপনার আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। তো যদি আপনার এরকম কোনো সিমটমস আপনি দেখছেন যে আপনার হয়তো কিছু রিচ খাওয়া দাওয়া করলেই আপনার পেটের মধ্যে কোনো না কোনো সমস্যা হচ্ছে, হয়তো আপনার স্টুল ঠিকভাবে হচ্ছে না বা আপনার ভমিটিং হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্রথমত আপনার যেটা করার প্রয়োজন যে আপনার পেটটাকে আগে একটু ঠান্ডা রাখতে হবে। বাইরের খাওয়া দাওয়া তো একদমই বন্ধ করতে হবে আপনার। আর বাড়িতেও তেল ঝাল মশলাগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। প্রোটিন জাতীয় খাবার আপনি যতটা কম খাবেন ততটা আপনার জন্য ভালো, কারণ আপনার স্টমাক এই সময়ে খুব উইক অবস্থায় রয়েছে, দুর্বল রয়েছে, তার দ্বারা সম্ভব নয় যে আপনার হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিনকে ডাইজেস্ট করা। তো তার জন্য প্রোটিন জাতীয় খাবারটাকে আপনি একটু কম করুন, একদম সাধারণ হালকা খাবার আপনি খান। আর এর মধ্যে আপনার সবচেয়ে ভালো কাজ যেটা করবে সেটা হচ্ছে দই। সেটা আপনি টক দই দিয়ে ঘোল তৈরি করে খান, দারুণ কাজ করবে। বা আপনি দই ভাত খান, যেটাই হবে আপনার এই যে দইয়ের মধ্যে যে ল্যাক্টোবেসিলাস যে ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, সেটা আপনার পেটের জন্য খুব প্রয়োজন রয়েছে। তো যদি এরকম পেটের কোনো সমস্যা হয়, চেষ্টা করবেন যে ওই সময়টায় এরকম ডাবের জল খাওয়ার বা দই খাওয়ার, এর থেকে অনেকটা আপনার রিকভারি হবে। একদম। তাহলে পেটকে যত্ন নিন, পেটের যত্ন নিন, পেটকে ভালো রাখুন, কারণ পেট কিন্তু আমাদের শরীরের একটা বড় পার্ট এবং তাকে ঠান্ডা রাখা, তাকে সুস্থ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তো পেটের সমস্যা নিয়ে প্রত্যেকদিন সব থেকে বেশি ফোন কিন্তু আমরা পাই, পেটে এই সমস্যা হচ্ছে, পেটে ওই সমস্যা হচ্ছে, পেটে সেই সমস্যা হচ্ছে। সমস্যা নিয়ে বসে কেন থাকবেন আপনি, যখন রয়েছে আপনার পাশে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও কিন্তু এই ধরনের একটি সমস্যা নিয়ে কথা বলছি, বা যাদের পেটের সমস্যা রয়েছে, বা এই যে আজকে সমস্যাটা ম্যাডাম, তার মানে এটাও কি কোথাও খাওয়া দাওয়া গন্ডগোল বা খাওয়া দাওয়ার অনিয়ম বা ভুল খাওয়া নির্বাচন, এটাই কি একটা কারণ থাকে? একদম, খাওয়া দাওয়ার আপনার অনিয়ম সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। যেটা অনেকেই আমাদের এরকম অভ্যাস রয়েছে যে অনেকক্ষণ আমরা ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ খালি পেটে থাকছি, তারপর আমরা ব্রেকফাস্ট করছি, আর তখন আমরা হিউজ অ্যামাউন্ট অফ ব্রেকফাস্ট নিয়ে আমরা বসলাম। তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য খারাপ। আপনি যখনই ঘুম থেকে উঠছেন তখন আপনার কাজকর্ম হয়ে যাওয়ার পর আপনি একটুখানি হালকা কোনো একটা আপনি টিফিন করুন, তারপর আপনি একটা লার্জ অ্যামাউন্ট আপনি ব্রেকফাস্ট করুন। আমরা রাত্রিবেলা ডিনার করি অনেক বড় করে, অনেক কিছু নিয়ে আমরা ডিনার করি, কিন্তু সেটা ভুল। আপনার প্রথম সকালে আপনি যে খাবারটা খাবেন সেটা আপনার হিউজ অ্যামাউন্ট আপনি খেতে পারেন, হিউজ ইন দ্যাট সেন্স আপনার যতটা খিদে রয়েছে সেরকম, তার অর্ধেক আপনি লাঞ্চে খাবেন, তার অর্ধেক আপনি ডিনারের সময় খাবেন। আজকে এই সময় আমি পেটের সমস্যা নিয়ে কেন প্রোগ্রাম করছি, কারণ আর 4-5 ঘন্টা পরেই মোটামুটি একটা আমাদের আনন্দ উৎসব শুরু হবে, খাওয়া দাওয়া, বাইরে খাওয়া দাওয়া সব কিছুই চলবে। তো আপনারা সব কিছুই করুন, কিন্তু চেষ্টা করবেন যে একটু নিজের খেয়াল রাখার, একটু আপনার পেটের খেয়াল রাখুন। আর শুধুমাত্র পেট নয়, আপনি যা খাবেন সেটা কিন্তু আপনার স্কিন, আপনার চুল দুটোর মধ্যেই কিন্তু সেই
সেটাই কিন্তু প্রভাব পড়বে। আপনি যত ভাজাভুজি পোড়া এসব খাবেন আপনার স্কিনটাও সেরকম হবে, আপনার চুলটাও সেরকম হবে। আর শুধুমাত্র পেটের সমস্যা নয়, আরও অন্যান্য অনেক ধরনের রোগ কিন্তু চলে আসবে আপনার এর সাথে সাথে। তার জন্য আপনি বাইরে খান, খেতে আমরা কেউই বারণ করব না, কিন্তু চেষ্টা করুন যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে আপনি একটু হেলদি ডায়েট চুজ করুন। হেলদি খাবারেরও অপশন রয়েছে বাইরে, তো সেটা আপনারা চুজ করুন রাদার দেন আপনার ওই ডিপ অয়েল ফ্রাই বা আপনার অনেক পুরনো খাবার রয়েছে সেরকম জিনিসগুলোর থেকে আপনি একটু হেলদি খাবার চুজ করার চেষ্টা করুন। আসলে আমাদের দুরকম চিন্তা ভাবনার মানুষ আছে। আমরা কেউ ভাবি যে জন্মেছি যতক্ষণ খাবোই, আবার অনেকে ভাবি জন্মেছি যতক্ষণ খাওয়াটাকে আমার প্রয়োজন, তো খেতেই হবে, আমাকে বিশাল কিছু আমার শখ পূরণ করতেই হবে খাওয়াকে কেন্দ্র করে, খাওয়াকে উদ্দেশ্য করে। এটাকে একটু আপনাকে কমাতে হবে। হ্যাঁ, খাওয়া তো আমাদের প্রয়োজনীয়, সেটা প্রয়োজন অনুযায়ী খাবো, অত্যাধিক নয়। অকেশন উৎসব সব থাকবে, প্রচুর খাওয়া দাওয়া আমরা করব, তবে সেটা যেন আমাকে অসুস্থ না করে দেয় সেদিকে নজর আপনাকে রাখতে হবে, কারণ আপনি বাড়ির কর্তা বা কর্ত্রী, তাই দায়িত্বটা কিন্তু অবশ্যই আপনারই বর্তায়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে খাওয়ার পরে মুখ হয়ে যাচ্ছে এবং খাওয়ার মানে যেমন খিদে লাগছে না। হ্যাঁ দেখুন, পেটের সমস্যা নিয়ে কথা বলছিলাম। খাওয়ার পর মুখ টক হয়ে যাচ্ছে, খাওয়ার মানে খিদে লাগছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। দেখুন, আপনার যদি এরকম খাবার পর মুখ টক হয়ে যাচ্ছে মানে আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে। আমাদের পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন দুটোই কিন্তু আমাদের সমপরিমাণ রয়েছে, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ আপনার অ্যাসিড আপনার শরীরের মধ্যে আপনার উৎপন্ন হয় পেটের মধ্যে, তাহলে কিন্তু সেটা আপনার খাবারটাকে ঠিকভাবে হজম হতে দেবে না। তো তার জন্য আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে। আপনাকে আমি বলবো যে আপনি আপনার লাঞ্চ আর ডিনারের পর, মানে যেটা আমাদের হেভি মিল হয়, আপনি তারপর 1 গ্লাস গরম জলের মধ্যে সামান্য একটু বিট নুন দিন, একটুখানি লেবুর রস দিন, দিয়ে আপনি ওটা প্রত্যেক দিন আপনি খান, তাহলে আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যাটা দেখবেন অনেকটা আপনার কম হয়ে গেছে। আর আপনার খাওয়ারটা যেটা আমরা সারাদিনে 4 বার খাই, আপনি সেটাকে 6 বারে খান, বারে বারে খান, অল্প অল্প করে খান, তাহলে আপনার দেখবেন বেশি প্রেশার পড়বে না, আপনার খাবারটা ঠিকভাবে হজম হবে। আর যেটা বলছেন আপনার খিদে পাচ্ছে না, কারণ আপনার পেটের ভেতর গিয়ে খাবারটা বদহজম হয়ে যাচ্ছে, যার জন্য আপনার আবার সেম একটা টাইম পিরিয়ড পর আপনার খিদেটা পাচ্ছে না। গরম জল খাওয়াটা আপনি শুরু করুন, সারাদিন আপনি এমনিতেই নর্মালি গরম জল খান, আর দুপুর আর রাতে লাঞ্চ আর ডিনারের পর বললাম 1 গ্লাস গরম জলে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে খেতে। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ একটু জোরে বলবেন, কে বলছেন? আমি সমীর বলছিলাম। কোথা থেকে বলছেন সমীর? পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে, বলুন কি সমস্যা? সমস্যা বলতে চুল উঠে আছে এবং গ্যাস অম্বলের সমস্যা। গ্যাস অম্বলের সমস্যা? বয়স কত? বয়স 32। 32 বছর, গ্যাস অম্বলের সমস্যা। বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়। মানে সেটা কি মানে ইচ্ছে করে বাইরে খাওয়া দাওয়া করেন, না আপনার কোনো উপায় নেই বলে বাইরে খাওয়া দাওয়া করতে হয়? ইচ্ছেও থাকে এবং উপায়ও কোনো কোনো সময় থাকে না, ওই জন্য। আচ্ছা, তো দেখুন, যদি এরকম আপনার হয় যে আপনি শখে বাইরে খাওয়া দাওয়া করছেন, বাইরে বেরোলেন তো খাওয়া দাওয়া করলেন, তো আপনাকে বলবো যে আপনার এই যে বাইরে খাওয়া দাওয়ার যেটা আপনার টেন্ডেন্সি রয়েছে সেটাকে একটু কাট ডাউন করতে হবে বা চেঞ্জ করতে হবে। আপনি যেটা আমি এর আগেই বললাম যে খাবারের মধ্যে 2 ধরনের খাবারই রয়েছে, একটা হচ্ছে একদম ছাকা তেলে ভাজা আপনি খাবার খাবেন, আর একটা হচ্ছে আপনি সামান্য স্টিম মানে সেদ্ধ বা কম তেলে রান্না করা এরকম খাবার আপনি খাবেন। তো চেষ্টা করুন আপনি ওরকম খাবার খাওয়ার, যদি আপনাকে বাইরে আপনার এরকমভাবে খাওয়ার প্রোগ্রাম থাকে ওরকমভাবে আপনি খাবারটাকে চুজ করুন। আর এছাড়া আপনাকে বলবো যে খুব বেশি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম যতটা আপনি কম খাবেন ততটা আপনার শরীরের জন্য কিন্তু ভালো। আপনার মাত্র এখন 32 ইয়ার্স বোধহয় আপনি বললেন, আরও আপনার কিন্তু সময় বাকি রয়ে গেছে, আরও কিন্তু আপনার অনেক দিন রয়ে গেছে, তখন তো আপনাকে সেরকমভাবে ভালো মন্দ সবই খেতে হবে, নয়তো একটা সময় পর কিন্তু 4-5 বছর পর কিন্তু আপনি একদম দেখবেন আর কোনো কিছুই আপনি খেতে পারছেন না, সামান্য জল খেলেও হয়তো সেটা আপনার সমস্যা হচ্ছে, আপনার বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য এখন থেকে একটু কেয়ারফুল হন, যাতে আরও নেক্সট 30 বছর আপনি আরামসে এরকম খাওয়া দাওয়া করতে পারেন। একদম। আর আমরা সত্যি চাই যে শুধুমাত্র এই নতুন বছরটা কেন, প্রত্যেকটা নতুন বছর আপনারা ভালো করে খাওয়া দাওয়া করে আনন্দ করে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করে যেন বাঁচতে পারেন। আর তার জন্য অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের ঠিকানাটা জেনে রাখুন। যে কোনো সময় তো শারীরিক সমস্যা আসতেই পারে, তখন অবশ্যই তারাই কিন্তু আপনাকে সুস্থ করতে পারে। আর আপনি যদি সুস্থ হন তবেই কিন্তু আবার সেই স্বপ্নের পিছনে আপনি ছুটে যেতে পারবেন। 31 তারিখ প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের চেম্বার থাকে। হেরিয়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় চেম্বার রয়েছে।
আজকে হেডিয়াতে আপনারা চেম্বার কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা কোনো বন্ধু যদি হেডিয়া চেম্বারে যোগাযোগ করতে চান তো অবশ্যই যোগাযোগ করুন, এখনো কিন্তু সুযোগ সময় রয়েছে আপনাদের জন্য। মেছেদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় কিন্তু চেম্বার রয়েছে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে কিন্তু আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা। অনেকদিন পর আবার শিলিগুড়ি চেম্বারে উনি যাচ্ছেন। শিলিগুড়ির অ্যাড্রেসে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, শিলিগুড়ির অ্যাড্রেসের পরিবর্তন হয়েছে, গুয়াহাটির অ্যাড্রেসের পরিবর্তন হয়েছে। আমাদের হাতিবাগানের নতুন চেম্বার কিন্তু মানে শোভাবাজার থেকে হাতিবাগানে স্থানান্তর হয়েছে, তো সেখানেও একটু অ্যাড্রেসের পরিবর্তন হয়েছে। তাই এই চেম্বারগুলোতে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা একটু হেল্পলাইন নাম্বারে যত্ন সহকারে ফোন করুন আর জেনে নিন যে নতুন ঠিকানাটি কী। তার পাশাপাশি বলবো শিলিগুড়িতে অবশ্যই ডক্টর বি শর্মাকে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু এখন থেকে নাম লিখিয়ে ফেলুন। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদার, বনগাঁ এবার পাচ্ছেন ডক্টর আর দেকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। নতুন চেম্বারের মধ্যে 12 তারিখে রয়েছে শ্যামপুর যেটি হাওড়ার চেম্বার, 19 তারিখে রয়েছে গঙ্গাসাগর, 26 তারিখে রয়েছে ক্যানিং। 3টি নতুন চেম্বার জানুয়ারিতে কিন্তু ওপেনিং রয়েছে, ফেব্রুয়ারিতে আবার নতুন কিছু জায়গার নাম কিন্তু আমরা অ্যানাউন্স করব। অর্থাৎ প্রত্যেকটি মাসে নতুন নতুন খবর কিন্তু আপনাদের জন্য থাকছে, যে নতুন খবরগুলো আপনাকে কিন্তু বা আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারে। তার পাশাপাশি হেড অফিস অবশ্যই আমাদের মধ্যমগ্রাম, এছাড়া কিন্তু কলকাতায় আপনারা ল্যান্সডাউনে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন এবং অবশ্যই পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, আর হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন, আর কিছুদিন পর থেকে তো শ্যামপুর চেম্বারে অবশ্যই পাচ্ছেন। পেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। পেটে এত সমস্যা, এত প্রকারের সমস্যা, এতটা সিমটম, তবে চিকিৎসা কি সব কিছু রয়েছে এনবিপিতে? সত্যিটা তো জেনে নেওয়ার দরকার রয়েছে, তাই অবশ্যই শুনবো ম্যাডামের কাছ থেকে। একদমই চিকিৎসা রয়েছে, আর খুব সুন্দর চিকিৎসা রয়েছে, আমি অবশ্যই সেটা বলবো। কারণ আমরা যত পেশেন্ট দেখি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10-20% আমরা পেশেন্ট এরই পাই যে পেটের সমস্যার পেশেন্ট রয়েছে। তো প্রত্যেকটা পেশেন্টই কিন্তু আফটার এ সার্টেন টাইম পিরিয়ড, যাদের খুব অনেক দিনের সমস্যা, অ্যাকিউট প্রবলেম হয়ে গেছে, একটা আফটার এ টাইম পিরিয়ড কিন্তু পেশেন্টদের সত্যি অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এরকম নয় যে মেডিসিন খাচ্ছে তো ঠিক আছে, মেডিসিন ছাড়লে আবার আগের জায়গায় চলে যাচ্ছে, সেরকম একদমই নয়। আপনার যখন কোনো সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করি সেই সমস্যাটাকে একদম গোড়া থেকে ঠিক করার, আর গোড়া থেকে ঠিক করলে সেটা দ্বিতীয়বার হয়তো আপনার কাছে আবার ঘুরে আসবে না। তবে একটা আমি কথা বলবো যে মেডিসিন, সেটা আপনার পেটের সমস্যার হোক বা হাঁটু ব্যথার হোক বা আপনার পিসিওডি যারই আপনার সমস্যা রয়েছে, আমরা যখন একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি ওই সময়টুকু আপনারা যখন মেডিসিন খাচ্ছেন, তারপর যখন মেডিসিন বন্ধ হয়ে যাবে কিছু কিছু আমরা আপনাকে লাইফস্টাইল চেঞ্জেস বা ডায়েট চার্ট আমরা আপনাকে প্রোভাইড করব, সেটা কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। সেম গোস ফর ডায়াবেটিস অলসো। সুগারের যাদের সমস্যা রয়েছে, আপনাদের ধরুন সুগারটা আপনাদের ঠিক হয়ে গেল, নর্মাল জায়গায় চলে এলো, তারপর আমরা মেডিসিনও বন্ধ করে দিলাম, এবার আপনি ভাববেন যে এখন আমি এক হাঁড়ি বসে রসগোল্লা খেললেও আমার সুগার হবে না, সেটা কিন্তু ভুল। কারণ আপনার প্যানক্রিয়াসটা কিন্তু একবার অলরেডি এফেক্টেড ছিল, সেটাকে আমরা ঠিক করলাম, বুস্ট আপ করলাম, সে কিন্তু কিছুটা হলেও দুর্বল রয়েছে। 100% না হলেও 90% ঠিক হবে, 10% দুর্বল থাকবে। সেখানে যদি আপনি আবার তাকে আঘাত করেন, সেটা কিন্তু আবার আপনার নষ্ট হতে পারে। তো তার জন্য আপনার মেডিসিন বন্ধ হয়ে গেল, আপনাকে একটু লাইফস্টাইল আর আপনার ডায়েট দুটোকে কিন্তু আপনাকে একটু ঠিক রাখতে হবে। তাহলে আপনার যে সমস্যাই হোক, যার জন্য আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট করছেন, মেডিসিন বন্ধ হওয়ার পর সেই সমস্যা কিন্তু আর কখনো আপনার মধ্যে ঘুরে আসবে না। একদম। আর এই কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এতটা নামডাক এবং মানুষ যোগাযোগ করতে চান এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি তুষার মণ্ডল বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে, বলুন কি সমস্যার জন্য ফোন করছেন? আমার গ্রে হেয়ারের আগে সামান্য একটা দুটো হতো। বয়স কত এখন আপনার? সামনের দিকে প্রচুর হয়ে যাচ্ছে। বয়স হচ্ছে 28। 28 বছর বয়স, এবং কোনো শারীরিক সমস্যা থাকলে ম্যাডামকে জানান। না তো তেমন কোনো শারীরিক সমস্যা নেই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি রয়েছে যে কম বয়সে চুল? ফ্যামিলিতেও তেমন কারণ নেই যে বিয়ার। আচ্ছা, আর আপনার কোনো পরীক্ষা আপনি কিছু করিয়েছেন? লিভার ফাংশন টেস্ট আপনি করিয়েছেন? কিছু পরীক্ষা করাইনি, এরকম দেখেছিলাম
ওষুধ দিয়েছিলেন ডাক্তারবাবু। আচ্ছা, এখন আরো বেড়ে যাচ্ছে। বাহ। তো প্রথমত তো ইমিডিয়েটলি সেই মেডিকেশনটাকে বন্ধ করুন যেটা থেকে আপনার প্রবলেম আরও বাড়ছে। আর দ্বিতীয়ত আপনাকে বলবো যে আপনার একটা লিভার ফাংশন টেস্ট করার। আপনার লিভারের সমস্যা থাকলে আপনার গ্রেইং অফ হেয়ার আপনার চলে আসতে পারে। অতিরিক্ত যদি আপনার স্ট্রেস এংজাইটি থাকে তার থেকেও কিন্তু আপনার গ্রেইং অফ হেয়ার আসতে পারে। আর এটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের জন্য আপনার গ্রেইং অফ হেয়ার হতে পারে। তো যেটা আপনার হাতে রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন বাইরে বেরোবেন চেষ্টা করুন যে মাথা আপনি একটু কাভার আপ করে বার হওয়ার। তার জন্য আমি বলবো না যে আপনি ক্যাপ পরুন, সামান্য একটা কোনো কটনের একটা কোনো রুমাল দিয়ে আপনার মাথাটা চুলটাকে আপনি কাভার আপ করে আপনি বের হবেন। আর খুব বেশি আপনার যদি বাইরে খাওয়া দাওয়ার যদি টেন্ডেন্সি থাকে সেটাকে একটু আপনি বন্ধ করুন। লিভার ফাংশন টেস্ট একটা অবশ্যই আপনি করান। আর যদি আপনার খুব স্ট্রেসফুল কোনো কাজ হয় বা যদি আপনার এংজাইটি থাকে সেগুলোকে কিন্তু আপনাকে একটু রিডিউস করতে হবে। একদম ভালো থাকুন আপনারা, সেই প্রচেষ্টায় কিন্তু প্রত্যেকটা দিন আমাদের থাকে। আর সে কারণে হেল্পলাইন নাম্বার নোট করতে নিশ্চয়ই আপনি আজকে কিন্তু ভুলেননি। 98319830235527 বা 37, 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নোট করতে হবে। এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এবং ম্যাডাম অনেকগুলো দিক আমাদের বললো, অ্যান্ট্রাল অ্যারিথমা, এই বিষয়টা নিয়ে কি কিছু আর কিছু আমাদের বন্ধুদের জন্য বার্তা রয়েছে, বা পেটের জন্য, পেটকে ভালো রাখার জন্য কি কিছু বার্তা রয়েছে? পেটটা ভালো রাখার জন্য আপনার যে কোনো পেটের সমস্যার জন্য আপনাকে আমি এটাই বলবো যে প্রত্যেক দিন একটুখানি নিজের জন্য সময় বার করুন। ওই সময়টা আপনার একটু এক্সারসাইজ করা বা যোগা প্রাণায়াম এগুলো একটু আপনাকে করতে হবে। খাওয়া দাওয়ার দিকে একটু যত্নশীল হতে হবে। অবশ্যই খাবেন, কারণ এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এত খাবারের দোকান হয়ে যাচ্ছে, আপনি যদি সেগুলো না খেলেন তাহলে কি করে হবে? অবশ্যই আপনি খাবেন, কিন্তু আপনাকে চুজ করতে হবে যে কোনটা আপনার শরীরের জন্য ভালো, আপনার পেটের জন্য ভালো, সেই খাবারটা আপনি চুজ করুন, সেই খাবারটা আপনি খান। আর খালি পেটে থাকা একদমই চলবে না, সেটা প্রত্যেকের জন্য আমি বলবো, ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকের জন্য বলবো। খালি পেটে থাকা একদমই চলবে না। আপনি যদি একবারে বসে যদি আপনি অনেকটা না খেতে পারেন, আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। ফ্রুটস প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। ফাইবার জাতীয় খাবার আপনি বেশি করে খান। যে ফলগুলোর স্কিনটা খুব পাতলা হয় সেই খোসাগুলো সহ সেই ফ্রুটসটা খাবেন, যেরকম আপনার আপেল, শসা, এগুলো আপনারা স্কিন সহ খাবেন। অনেকে আমরা দেখি যে এই স্কিনগুলোকে ছাড়িয়ে তারপর খায়, একদমই নয়। তার মধ্যে এই স্কিনের মধ্যে কিন্তু ফাইবার থাকে। তো এই আপনার স্কিন সহ আপনার ফ্রুটস খাওয়ার প্রয়োজন রয়েছে। জল পর্যাপ্ত পরিমাণ খান, সারাদিনে 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন। ঈষদুষ্ণ গরম জল খেতে পারলে আরও ভালো কাজ দেবে আপনার জন্য। মোটামুটি এরকমভাবে নিজের আপনার লাইফস্টাইলটা বা আপনার ডায়েটটাকে আপনারা যদি সাজিয়ে নিতে পারেন, শুধু পেটের সমস্যা কেন, আর অন্যান্য কোনো রোগই আপনার মধ্যে সেরকমভাবে বাসা করতে পারবে না। সময় আমাদের একদম কম, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের থেকে পাই যে গলব্লাডারে স্টোন হয়েছিল এবং আমরা পুরো গলব্লাডারটাকেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি, তারপর আমাদের মারাত্মক গ্যাস অম্বলের একটা সমস্যা আসছে। ম্যাডামের কাছেও নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আসে, তো তাদের জন্য কি পরামর্শ থাকবে? প্রথমত এটাই আমি বলবো যে আপনার যদি গলব্লাডার স্টোনের সমস্যা আপনার ধরা পড়ে, আগেই ছুটে যাওয়ার দরকার নেই যে সার্জারি করে কেটে আমি বাদ দিয়ে দিই। যদি আপনার ডাক্তার যদি এই কথা বলতে পারে যে গলব্লাডারে স্টোন হয়েছে, সেই স্টোনকে আমি বার করে দেবো, গলব্লাডারটা থেকে যাবে, তবে আপনি সার্জারি করান। কারণ আপনার অর্গানটার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার ওই গলব্লাডারটা না থাকার জন্য কিন্তু আপনার গ্যাস অম্বলের সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে। আপনি একটা সমস্যার জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার ওই সমস্যার সমাধান হলো, কিন্তু আরেকটা সমস্যা আপনাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। তো এই জায়গাটা যাওয়ার কোনো দরকারই নেই। আমাদের এখন গলব্লাডার স্টোনের চিকিৎসা আমরা এখন মেডিসিনের মাধ্যমে শুধুমাত্র করছি, আর সেখানেও কিন্তু আমাদের সাকসেস রয়েছে, যেটা আমরা বাইটসের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই বলবো যে যদি আপনার একদম ইনিশিয়ালি আপনার ধরা পড়ছে, মেডিসিনের মাধ্যমে সেটা আপনার ঠিক হবে। আর যদি আপনার একটু বড় সাইজ থাকে, চিন্তার কোনো কারণ নেই, একটু সময় দিতে হবে, তারও কিন্তু আপনার ট্রিটমেন্ট রয়েছে। একদম সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনার জন্য রয়েছে। গলব্লাডার স্টোন নিয়েও কিন্তু শেষে সংক্ষিপ্তভাবেই ম্যাডাম বলে দিলেন, তবে সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করলেন। যদি আপনার গলব্লাডারে স্টোন ধরা পড়ে বা আপনার কিডনিতে স্টোন নিয়ে তো ভাবার কোনো দরকার নেই, ওটা অনায়াসে কিন্তু বেরিয়ে যাবে। গলব্লাডারের স্টোন নিয়ে একটু আপনার হয়তো চিন্তা থাকে, তো তারও ট্রিটমেন্ট কিন্তু এলবিপিতে রয়েছে। অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে গলব্লাডার স্টোন থেকে আপনি নিজেকে রেহাই দিতে পারেন। একদম গলব্লাডার কেটে বাদ দেবেন না। এবং তারপরে কিন্তু আপনারা যে অভিযোগ করেন যে কি হলো আমার, কেন এত গ্যাস অম্বলের সমস্যা আমার বেড়ে যাচ্ছে, কেন আমি কিছু হজম করতে পারছি না, কারণ কিন্তু সেটা। তাই জেনে বুঝে কোনো ভুল কিন্তু করবেন না। সে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে এখনই সহযোগিতা পেতে পারেন। 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, যোগাযোগ করুন। আরও একবার মনে করিয়ে দেবো যে শিলিগুড়িতে যারা যোগাযোগ করবেন, ডক্টর বি শর্মাকে কিন্তু এবার শিলিগুড়িতে পাবেন, তবে ঠিকানার কিন্তু পরিবর্তন হয়েছে। গুয়াহাটির অ্যাড্রেসের কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে এবং তার পাশাপাশি
আমাদের নতুন চেম্বার কিন্তু এবার শোভাবাজারের পরিবর্তে হাতিবাগান হচ্ছে। এই স্থানগুলোতে বা এই চেম্বারগুলোতে যারা আসবেন তারা অবশ্যই ফোন করে জেনে কিন্তু আসবেন। আর নতুন চেম্বারের মধ্যে অবশ্যই 12 তারিখে কিন্তু আমাদের রয়েছে শ্যামপুর চেম্বারের ওপেনিং, 19 তারিখে রয়েছে গঙ্গাসাগর চেম্বারের ওপেনিং এবং 26 তারিখে আমাদের কিন্তু রয়েছে ক্যানিং চেম্বারের ওপেনিং। প্রত্যেকটি নতুন চেম্বারে প্রথম দিন অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া কলকাতা এবং হাওড়াতে প্রচুর চেম্বার রয়েছে। পঞ্চকর্মা ডিপার্টমেন্টও কিন্তু আমাদের রয়েছে। যারা চাইবেন যে পঞ্চকর্মার মধ্যে থেকে নিজেদেরকে ভালো করা, তাদের জন্য সুযোগ রয়েছে। পঞ্চকর্মার বিষয়ে বিস্তারিত জানতে হলে বা ডক্টর যদি আপনাদের পঞ্চকর্মার অ্যাডভাইস দেন, তার ব্যবস্থা থেকে চিকিৎসা করা বা বাড়ি থেকে যাতায়াত করে চিকিৎসা করা, সব সুযোগ কিন্তু আপনার জন্য করে দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।